আপনার যে বাচ্চা আছে জাওয়াদ, তার বয়সের বাচ্চারা হলো 42%। 70,000 লোকের মধ্যে শিশু হত্যা। শিশু হত্যা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ফ্রান্সে দেখলেন না, ফ্রান্সে সে বলতেছে যে এটা এরকম পরিকল্পনা ছিল না স্কুলের উপরে হামলা করার, এটা হয়ে গেছে এরকম। তো এটা হয়ে গেছে। এরকম তো এখন কথা হলো যে, বুঝলাম না তো, আমার হাতের মধ্যে তামাক মেখে তামাক খেয়ে চলে গেল, আমি ঘুমেছিলাম, এই তো। সেটাই বাচ্চাদের তোমার উপর। সৈন্যরা অ্যাটাক করছে, তোমার এয়ারফোর্স অ্যাটাক করছে, তোমার এয়ারফোর্স অ্যাটাক করছে, তুমি বুঝতে পারো নাই। ইসরায়েল এবং আমেরিকা এয়ারফোর্স জয়েন্টলি অ্যাটাক করছে স্কুলের উপরে, যেখানে 168 জন বাচ্চা মারা গেছে। তাদের নির্দেশ ছাড়া নিশ্চয়ই করা হয়নি, তাদের নির্দেশ ছাড়া তো আর করা হয়নি। অবশ্যই এয়ার স্ট্রাইকিং এর অর্ডার দিয়েছে কে? স্যান্ডকম অর্ডার দিচ্ছে না তো? স্যান্ডকম কার আন্ডারে? ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে। আর আইডিএফ কার আন্ডারে? আইডিএফ ইসরায়েলি ডিফেন্স কার আন্ডারে? নেতানিয়াহুর আন্ডারে। এই নেতানিয়াহুকে এবং ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে একদিন, শিশু হত্যার দায়, গণহত্যার দায়। আচ্ছা ফরাদ ভাই, এখন কি মধ্যপ্রাচ্যে কি এটা নিয়ে কোনো উত্তেজনা তৈরি হবে কিনা? মধ্যপ্রাচ্য এই শর্তগুলোর মধ্যে কি এইবার আমার বয়ানটা দেই। নাম্বার 1, এবার আপনি একটু শুনবেন ধৈর্য ধরে, একটু অনুরোধ আপনার কাছে, এটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলছি। এবং এই আমার এখনকার বক্তব্যটা আমি পুরো আপনার চ্যানেলকে ডেডিকেট করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1979 সাল থেকে এই ইরান তার বিভিন্ন ধরনের স্যাংশন ফেস করেছে আমেরিকার দ্বারা। অর্থনৈতিক স্যাংশন, তারপরে সামরিক স্যাংশন, মিলিটারি স্যাংশন, তারপরে হলো তার তেল বিক্রির টাকা স্যাংশন, তার যে রিসোর্স গুলো ফ্রোজেন করছে। এখন ভাবেন 1979 সাল থেকে এই একটা দেশ, যে দেশ সাংঘাতিক দেশ, যে দেশটা আপনার এই 40 বছর যাবত এই স্যাংশন ফেস করে, আজকে যে ইরান, সেই ইরান 79 সাল থেকে অনেক বেশি শক্তিশালী। নাম্বার 1। নাম্বার 2, এই ধরনের স্যাংশন ইরানের মিলিটারি পাওয়ারকে খর্ব করতে পারে নাই, বরং ইরান সামরিকভাবে আগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হয়েছে, অনেক অনেক বেশি। ইরান বুঝিয়ে দিয়েছে যে ওয়েস্টার্ন পাওয়ার, পশ্চিমা শক্তিকেও ফেস করা যায়। ইরান এশিয়ার একটি অন্যতম দেশে পরিণত হয়েছে, যেই দেশটি সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে এশিয়ার একটি দেশও আমেরিকার মতো এবং ইসরায়েলের মতো অত্যন্ত সামরিকভাবে শক্তিধর দেশকে মোকাবেলা করতে পেরেছে এবং তাদেরকে বাধ্য করেছে, এক ধরনের পরাজিত করেছে তাদেরকে। এটা কিন্তু স্বীকার করতে হবে। তারপরে ইরান তার পারমাণবিক শক্তিকে সমুন্নত রেখেছে এত স্যাংশনের পরেও। আর কি চান একটি দেশের কাছ থেকে? আচ্ছা, এইবার আসেন মধ্যপ্রাচ্য। আপনার প্রশ্নটা এটার সাথে যুক্ত হয়েছে। মধ্যপ্রাচ্য নিজেদেরকে ক্ষয় করেছে, আর ইরান গত 40 বছরে নিজের শক্তি বৃদ্ধি করেছে, আর মধ্যপ্রাচ্য নিজেকে ক্ষয় করেছে। কারণ মধ্যপ্রাচ্য তার নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করে, বিশেষ করে গালফ কান্ট্রিজ, আরব দেশগুলো, মধ্যপ্রাচ্য ইরান বাদে আরব দেশগুলো তাদের নিরাপত্তার জন্য আমেরিকার উপরে নির্ভর করে নিজেদের জীবনী শক্তি ক্ষয় করেছে। আরব বিশ্বের দেশগুলো, অর্থাৎ গালফ কান্ট্রিদের দেশগুলো দেখেছে কিভাবে তাদের দেশের শাসকরা তাদের নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তার জন্য আমেরিকাকে ডেকে আনে, নিজেদের সম্পদ আমেরিকার হাতে বিলিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। ওই আরব দেশের জনগণরাই দেখেছে ইরান কিভাবে নিজেদের শক্তিতে বলিয়ান হয়েছে। এটা দুই জিনিস। এবং সবচেয়ে বড় কথা, আগে সুন্নিরা মুসলিম ওয়ার্ল্ড কন্ট্রোল করত, বর্তমানে এই যুদ্ধের পরে শিয়ারা এখন নিয়ন্ত্রণে এসেছে। এবং আরব বিশ্বের সুন্নিরা দেখেছে যে ইরানের শিয়ারা কতটা শক্তিশালী, কতটা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ, এবং জাতীয়ভাবে কতটা তারা অত্যন্ত ইউনাইটেড। এই জিনিসগুলো তৈরি হয়েছে। আমরা আজকে দেখলাম যে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান উনি আবার কাতারের আমিরের সাথে ফোন করেছেন এই সব আঞ্চলিক উত্তেজনার জন্য। তো ফোনে কি হয়েছে সেটা অবশ্য টেলিফোনে আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক উদ্যোগ পুরো বিস্তারিত বলেনি অবশ্য। গুরুত্বপূর্ণ এই ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্য বিশ্বব্যাপী। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসে নাই, বাট ফোনে কথা বলেছেন শান্তির ব্যাপারে। তো আমি আপনাকে বলি, মধ্যপ্রাচ্যের এখন করণীয় কাজ হবে এটা, কাতারের আমির উনি ভালো মানুষ,
তারপরে যেটা জায়াদ বিন আল নাহিয়ান আছে, ওটা হলো দুষ্ট আর কি, আরব আমিরাতের। সবগুলো মিলে মোহাম্মদ বিন সালমান, এগুলো সবগুলো মিলে ইসরায়েলকে বলা উচিত ইউ প্লিজ গেট আউট। তোমার এইসব কিন্তু বন্ধ করো, তা না হলে ইরানকে সাথে নিয়ে তোমাকে এমন আক্রমণ করব, তোমাকে 24 ঘন্টার মধ্যে মাটিতে বসাবো। আরব আমিরাতে তো আবার ইসরায়েলের সাথে আলাদা একটা প্রেমও আছে, গোপন সম্পর্ক আছে, আমরা দেখেছি। কি হবে এই যুদ্ধের পরে দেখবেন আপনার কানে কানমলা খাবে এবং তার ক্ষমতা থাকবে না, তার দেশে গণবিদ্রোহ তৈরি হবে। তো আজকে যে আলোচনাটা হয়নি, এই আলোচনাটা তো বলতেছে হবে, শুরু হবে। আপনি কোনো এই ভবিষ্যৎ দেখেন? আলোচনা আগে শুরু হয়ে নেক, আগে এই আলোচনা শুরু হবে হবে কবে? আচ্ছা, কবে ডেট দেখ, তারপরে দেখি আলোচনায় কি হলো। চুক্তির যে শর্ত, যে ইরান তার যে 9টা শর্ত দিয়েছে, আপনি তো গত টকশোতে আপনাকে এই 9টা শর্ত আমি বলিনি? গত টকশোতে কি আমি 9টা শর্ত বলিনি? মারাত্মক শর্ত তো। আমি দেখি মনে করি আমি বলেছি বোধহয় আপনাকে, 1 নম্বর, ইউরেনিয়াম কমাবে না, 160 কেজি এটাই থাকবে, এবং প্রয়োজনে এটা 190 কেজি, 460 কেজি এটাই থাকবে, প্রয়োজনে 490 কেজিতে নিয়ে যাবে, যাতে অ্যাটম বোমা বানানো যায়। নাম্বার 2, নিউক্লিয়ার ফ্যাসিলিটি বাইরের কোনো দেশে হস্তান্তর করা হবে না। নাম্বার 3, হরমুজের ব্যাপারে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না, শুধু ওমানের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে একটা জায়গায় যে টোল নিবে না, ফি নিবে। তারপরে ফ্রোজেন প্রপার্টির সংখ্যা হলো 24 থেকে 25 বিলিয়ন ডলার, এগুলো অবিলম্বে সিগনেচারের আগে পরিশোধ করতে হবে, সিগনেচারের আগে পরিশোধ করতে হবে, একদম বলে দিয়েছে। আবার বলেছে যে ইরানের এই যে সামরিক সক্ষমতা, যেটা আইআরজিসির উপরে কোনো কথা বলা চলবে না, 1 নম্বর। 2 নম্বর হলো ইরানের ড্রোন এবং মিসাইল গুলো, যে ফ্যাক্টরি গুলো আছে, এগুলোর সক্ষমতা কমিয়ে আনা চলবে না, ইরানের উপর ফার্দার কোনো বড় ধরনের আক্রমণ করা চলবে না, এই তো বলে দিলাম। মানবে কি আমেরিকা? পারবে না। তো এখানে আমার দেখা যায় বক্তব্য এটাই। সর্বশেষ কি হয় সেটা এখন আমাদের দেখার বিষয়। হ্যাঁ, সর্বশেষ আমি 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 বিশ্ববাসীর কাছে বলতে চাই, I'd like to make an appeal to the international community, so I am using global language, that the global community come forward to settling this matter with a very peaceful situation where every citizen of the world would enjoy exactly peace and tranquility.